বাংলা সাহিত্যের বাছাই করা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন বেঙ্গলি অডিও স্টোরিজ m.in। শুনতে থাকুন আজকের গল্প রহস্যময় ভূতের বাড়ি। লেখক পীযূষ বন্দ্যোপাধ্যায়। ভূতনাথ দণ্ডপাঠের বরাবরই কবিতা লেখার শখ। স্থানীয় পত্রপত্রিকায় মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়েছে। শুধু কবিতা নয়, কখনো কখনো গল্পও লিখেছে সে। আর একটা ব্যাপারও আছে, স্থানীয় সবুজ সংঘ ক্লাবের তার একটা বিশেষ মর্যাদা আছে। একদিন সন্ধ্যায় সবুজ সংঘে উঠতি যুবকরা বসে বসে মশকরা করছিল। ভূতনাথের বিশেষ বন্ধু নবীন হঠাৎ একটা প্রস্তাব করে বসল। সেই প্রস্তাবকে অন্যান্যরা দারুণভাবে সমর্থন করেছিল। নবীন বলেছিল, যে কটি পত্রপত্রিকা পড়ে দেখলাম, একটা বিষয়ের বড়ই অভাব, তোকে পূরণ করতে হবে। আগে বল, তারপর দেখা যাবে। ভূতের গল্পের বড়ই অভাব, তোকে সেটা করতে হবে। সে বিষয়ে অভিজ্ঞতা না থাকলে লেখা যায় না। আমার অভিজ্ঞতা কোথায়? সে ব্যবস্থা আমি করব। সেই রসদ আমি তোর অভিজ্ঞতা এনে দেব, সে বিষয়ে চিন্তা করিস না। তার জন্যে আমি মুচলেখা দেব। তাহলে অবশ্যই চেষ্টা করব। যাই হোক, সব তো হলো, কিন্তু এখন ভূতনাথ পড়ল ফাঁপড়ে। ঝোঁকের বশে সে ভূতের গল্প লেখার ইচ্ছা প্রকাশ করে ফেলেছে, কিন্তু তার রসদ কিভাবে সংগ্রহ করবে সে ব্যাপারে সে কিছুটা চিন্তিত। সে কারো কারো ভূত প্রেত পিশাচের অনেক গল্প শুনেছে বটে, কিন্তু তাতে মন ভরেনি। নিজের চোখে দেখতে চায়। তা বটে। ভূতনাথের বাবা চোখ কপালে তুলে উত্তরটা দিলেন। ভূতনাথ ভাবল, ভূতের গল্প লেখা বেশ কষ্টকর। ভূতের কাণ্ড তো আর যাতা ব্যাপার নয়। হাতে হাতে চাই টাটকা উপকরণ। সে কিন্তু হাল ছাড়বে না। একটা অভিজ্ঞতা তাকে যা করেই হোক পেতেই হবে। নবীনই তার প্রধান ভরসা। কয়েকদিন সে নবীনের দেখা পায়নি। সে কোথাও গেলে ভূতনাথ অবশ্যই জানতে পারত। তবু তার মন বাগ মানল না। নবীনের খোঁজে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করল, কিন্তু তখন তার একটু থিতু হলো মন। তার মামার বাড়ি থেকে হঠাৎ একটা সংবাদ এসে পৌঁছেছিল। নবীনের খোঁজে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করল, কিন্তু তখন তার একটু থিতু হলো মন। তার মামার বাড়ি থেকে হঠাৎ একটা সংবাদ এসে পৌঁছেছিল, এক্ষুনি মামার বাড়ি চলে আসতে হবে। সে এত তাড়াতাড়ি মামার বাড়ি চলে এসেছিল যে কারো সঙ্গে দেখা করবার সুযোগ হয়নি। প্রায় দিন তিনেক হলো সে মামার বাড়ি গেছে। আজকে বিকেলেই ফিরবে বোধ হয়। ভূতনাথ খুব তাড়াতাড়ি গল্প লেখা শুরু করতে চায়। হাতে পাওয়া কাঁচা মশলা তার হাতে নেই। নবীন বলেছিল সে দায়িত্ব তারই অপেক্ষায় সে আসে। তার মামার বাড়ি বালেশ্বরের চাঁদিপুরের কাছে মুকুন্দপুরটা বুড়িবালাম নদীর তীরে। এই নদীর তীরে বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ছিল স্বাধীনতার যুদ্ধ। সেখানে একবার বেড়াতে যাবার ইচ্ছে ভূতনাথের ছিল, কিন্তু যাওয়াটা আর হয়নি। এখন তাকে অভিজ্ঞতা কুড়োতে পথে পথে বেরিয়ে বেড়াতে হবে। সবকিছু ঠিকঠাক হতে পারে নবীনের ফিরে আসার পরে। আজ ফিরে এলে সন্ধ্যার সময় দুজনে বসে কিছু একটা সুরাহা করা যেতে পারে। বিকেলেই নবীন
বাড়ি থেকে ফিরে এসেছিল, ভূতনাথের যেন ধরে প্রাণটা এলো। মাথায় যখন জেদটা চেপেছে তখন তাকে একটা কিছু তো করতেই হবে। নবীনের ইচ্ছে সেরকমই। সেই নবীন আর দেরি না করে সন্ধ্যায় ভূতের বাড়ি চলে এলো। তারা বাঁধানো পুকুরের ঘাটে বসে একান্ত আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। পুকুরের জলে এখন ছোট ছোট ঢেউয়ের নাচের সঙ্গে চাঁদের রূপলি ঝিলিক এক মোহিনী সন্ধ্যার মায়ামী বিহবলতা ছড়িয়ে দিয়েছিল। তাহলেও তাদের মন তখন অন্য জগতের বাসিন্দা, তাদের সেদিকে একেবারেই লক্ষ্য নেই। নবীনই প্রথমে কথা শুরু করলো। সে প্রত্যেক বারের মামার বাড়িতে গেলে যেভাবে দিন কাটায়, এবারের ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। এখন তার মধ্যে বাস একটা অনুসন্ধানী মন। সেই মন খুঁজে বেড়াচ্ছিল প্রেতলোকের কোনো একটা ছায়া। নবীন বলল, জানিস ভূতু, মামার বাড়ি থেকে একটা জবরদস্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। কি রকম? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো ভূতনাথ। মামার বাড়ির কাছাকাছি যে অনেক রসদ আছে জানতাম না। তাই নাকি? হ্যাঁ, খুলে বল। সেটাই তো আসল কথা। এতদিন মামার বাড়ি যাওয়া আসা করে কোনো কিছুই জানতে পারিনি। কথা প্রসঙ্গে দাদু আমাকে অনেক খবরই শোনাল। মনে হচ্ছে আমাদের কাজে লেগে যাবে। তাকে অবহেলা করা বোধ হয় ঠিক হবে না। আমার তো সেরকমই বিশ্বাস। সেই ব্যাপারটা এবার বল। আগ্রহের সঙ্গে বলল ভূতনাথ। নবীন যা সংগ্রহ করেছে তা ভূতনাথের সামনে সাজিয়ে দিল। মুকুন্দপুর এমন একটা পুরাতন জায়গা যেটি ব্যবসার। ইংরেজদের আমলে বিভিন্ন মশলা ও তামাকের ব্যবসা কেন্দ্র ছিল। সমুদ্রপথে ইংল্যান্ডে রপ্তানি হতো, আর স্থলপথে ব্যবসার মালপত্র আমদানি করা হতো। ব্যবসার খাতিরে সেখানে অনেক বিল্ডিং তৈরি হয়েছিল। ইংরেজরা চলে যাবার পরে অবস্থার পরিবর্তন হয়ে যায়, অন্যরকম সমাজ গড়ে ওঠে। সেসব বিল্ডিংগুলো এদেশের লোকেরা নিয়ে নেয়। ব্যবসার সেই ধারাটা আর থাকেনি। দু একটা অন্যরকম ব্যবসা এবং সমুদ্র থেকে যেসব মাছ ধরা হয় তার আমদানি ও রপ্তানি কেন্দ্র গড়ে ওঠে। কিন্তু যেসব বিল্ডিংগুলো ওখানে ছিল তা জীর্ণ হয়ে পড়ে এবং মিশে যায় মাটিতেও। তবু ওখানে দু একটা বিল্ডিং ভাঙা বা জীর্ণ অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই বিল্ডিংগুলো খুবই যত্ন দিয়ে তৈরি করা ছিল। স্বাধীনতার পরে সেই সব ইংরেজরা দেশে ফিরে যায়, আর ফিরেও আসেনি। কিন্তু ঘটনা অন্য জায়গায়। তারা দেশে ফিরে গেলেও এইসব বিল্ডিংয়ের মায়া কাটাতে পারেনি। তাদের মৃত্যুর পর তাদের প্রেতাত্মা এই বিল্ডিংয়ে ফিরে আসে। সেই জন্য সেদিকে দিনের বেলা, তবু ওখানে দু একটা বিল্ডিং ভাঙা বা জীর্ণ অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই বিল্ডিংগুলো খুবই যত্ন দিয়ে তৈরি করা ছিল। স্বাধীনতার পরে সেই সব ইংরেজরা দেশে ফিরে যায়, আর ফিরেও আসেনি। কিন্তু ঘটনা অন্য জায়গায়। তারা দেশে ফিরে গেলেও এইসব বিল্ডিংয়ের মায়া কাটাতে পারেনি। তাদের মৃত্যুর পর তাদের প্রেতাত্মা এই বিল্ডিংয়ে ফিরে আসে। সেই জন্য সেদিকে দিনের বেলা অনেকে গেলেও সন্ধে হলে সেদিকে কেউ পাও বাড়ায় না। সাহেব ভূতকে তাদের অসম্ভব ভয়। সাহেবেরা ভূত হয়ে
এখনও তাদের শখের বিল্ডিংয়ে বাস করে চলেছে। ভূতনাথ সিদ্ধান্ত করল এমন একটা টাটকা উপকরণ হাতছাড়া করতে সে চায় না। পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু ঘটে যা মানুষের সহজে জানা যায় না। ভূত প্রেতের ব্যাপারে এমন একটা বিষয় যা অনেকের অভিজ্ঞতায় না থাকলেও সেই সব ভূত প্রেতের ব্যাপারগুলো শুনেছে, গায়ে কাঁটা দিয়েছে তাদের। নবীন বলল, এবার একটা সিদ্ধান্ত করো ভূতু। করতে তো হবেই, কবে? 2-4 দিনের মধ্যে। মামার বাড়ির চারিদিকে একসময় অনেক ঘটনা ঘটে গেছে। সেসব বিষয়কে নিয়ে ভূত প্রেত পিশাচ ইত্যাদির বহু কাণ্ডকারখানা মানুষ দেখেছে। সেজন্যে সেখানকার মানুষ প্রেতাত্মাকে খুব ভয় করে। নবীন বলল, তাহলে এবার আমাদের ট্যুর শুরু হোক। ভূতনাথ বলল। দিন তিনেকের মধ্যে ভূতনাথ ও নবীন প্রস্তুত হয়ে নিল মুকুন্দপুর যাবার জন্য। আয়োজনেরই বা কি আছে, তা তো খুবই সামান্য। নিজের ব্যবহার করার জন্য সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সব গোছগাছ করে নিল। বিশেষ এক উদ্দেশ্য নিয়ে ভূতনাথ ও নবীন মুকুন্দপুরে চলে এলো। দুই বন্ধু আগে থেকে সতর্ক ছিল, কিছুতেই নিজেদের উদ্দেশ্য কাউকে জানতে দেবে না। গোপনে তাদের উদ্দেশ্য বন্ধু আগে থেকে সতর্ক ছিল, কিছুতেই নিজেদের উদ্দেশ্য কাউকে জানতে দেবে না। গোপনে তাদের উদ্দেশ্য সফল করবে। নবীনের সঙ্গে তার বিশেষ বন্ধু ভূতনাথ মুকুন্দপুর বেড়াতে এসেছে। একথা নবীনের মামার বাড়ির সকলে জেনে খুব খুশি। তার আদর খাতির কম হলো না। একটা দিন পেরিয়ে যাবার পরে সকালে নবীন ও ভূতনাথ বেরিয়ে পড়ল জায়গাটার বিষয়ে অনুসন্ধান করতে। দিনের বেলায় যা দেখা যায় না, রাতের অন্ধকারে অন্য এক পৃথিবীর সন্ধান মেলে। সে পৃথিবী রহস্যের। সেই রহস্য মানুষ বারবার ভেদ করবার চেষ্টা করেও অসফল হয়েছে। সে বিষয়ে যদিও কেউ বা একমত নন। দুই বন্ধু ঘুরতে ঘুরতে সেই পুরো বাড়ি, যা এখানকার লোকেরা ভুতুরে বাড়ি বলে, তার কাছে এসে দাঁড়ালো। দেখল বাড়িটি বেশ বড় এবং দোতলা। প্রাচীরের প্রায় অর্ধেকটাই ভেঙে পড়েছে। বিল্ডিংয়ের অবস্থাও প্রায় সেরকমই। প্রাচীরের মধ্যে শুধু আগাছার জঙ্গল, কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। এখানকার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকায় নবীন ও ভূতনাথ প্রাচীরের মধ্যে ঢুকতে সাহস করল না। সেই অবস্থায় দুই বন্ধু ঠিক করল কিছু একটা ঠিক করে প্রাচীরের মধ্যে ঢুকতে হবে। সঙ্গে দু একজন এখানকার বিষয় চেনা জানা লোক থাকলে ভালো কাজগুলো করতে পারবে। মামাকে বলে যদি কোনো সমাধান করা যায়, এই ভাবনা নিয়ে নবীন ও ভূতনাথ মামার বাড়িতে ফিরে এলো। মামা সরিতবাবু ভূতনাথ ও নবীনের কৌতূহল দেখে তৃপ্তি পেলেন। মামা যে তাদের এইসব ইতিহাসের বিষয়ে এতটা কৌতূহল আছে জেনে খুশি হলেন। এখানে এমন গোটাচারেক পরিবার আছে যারা এককালে সেই সাহেব পরিবারের সঙ্গে যুক্ত ছিল। সেই সাহেবের নাম ছিল ডেভিড। ডেভিড দেশে চলে যাবার বহু বছর পরেও কেমন যেন একটা গা
ছমছম করা পরিবেশ। এখানকার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকায় নবীন ও ভূতনাথ প্রাচীরের মধ্যে ঢুকতে সাহস করল না। সেই অবস্থায় দুই বন্ধু ঠিক করলো কিছু একটা ঠিক করে প্রাচীরের মধ্যে ঢুকতে হবে। সঙ্গে দু একজন এখানকার বিষয় চেনা জানা লোক থাকলে ভালো কাজগুলো করতে পারবে। মামাকে বলে যদি কোনো সমাধান করা যায়, এই ভাবনা নিয়ে নবীন ও ভূতনাথ মামার বাড়িতে ফিরে এলো। মামা সরিতবাবু ভূতনাথ ও নবীনের কৌতূহল দেখে তৃপ্তি পেলেন। মামা যে তাদের এইসব ইতিহাসের বিষয়ে এতটা কৌতূহল আছে জেনে খুশি হলেন। এখানে এমন গোটাচারেক পরিবার আছে যারা এককালে সেই সাহেব পরিবারের সঙ্গে যুক্ত ছিল। সেই সাহেবের নাম ছিল ডেভিড। ডেভিড দেশে চলে যাবার বহু বছর পরেও তারা বংশ পরম্পরায় এই পরিবারকে মনে রেখেছে, এখনো ভুলতে পারেনি। এখানে তারা অনেকেই সেই ভূতুরে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। কি কি ভাবনা তাদের মাথায় জড়ো হয় কি জানে। সেই বাড়ির বিষয় কৌতূহলী দু একজন যুবককে মামাবাবু ভূতনাথ এবং নবীনকে বাড়ি দেখাতে সঙ্গী করে নিলেন। পরের দিন বিকেলে দুই যুবক ভূতনাথ ও নবীনকে নিয়ে বেরিয়ে পড়ল। দুই বন্ধুর বুক দুরু দুরু করছিল। তাদের কোনো দিন এরকম অভিজ্ঞতা হয়নি, এই প্রথম। সেই জন্যে মনটা শিহরিত হচ্ছিল। বিকেলের হলুদ আলো সেই বিরাট বাড়িটার উপর পড়ে রহস্যময় করে তুলেছিল। চারজন বাড়ির মুখোমুখি এসে দাঁড়ালো। সমুদ্রের হাওয়া ভাঙা দরজার জানলার মধ্যে পথ হারিয়ে রহস্যজনক শব্দ সৃষ্টি করেছিল। কয়েকটা পাখির ডাক যেন সেই রহস্যকে করে তুলেছিল গাঢ়, আরো গাঢ়। সেই রাক্ষসে বাড়িটার মুখোমুখি দাঁড়িয়ে সেই দুজন যুবক, চোখ দুটোর তার মাথায় একটাও চুল নেই, কান দুটো কুলুর মতো লম্বা। কি বিভৎস, তাকানো যায় না। চমকে উঠল তারা। ভূতনাথ ও নবীন দোতলায় থাকতে পারল না। প্রেতাত্মার কি এটাই রূপ? সিঁড়ি বেয়ে ঝটপট সবাই নেমে এলো নিচে। ভূতনাথেরা বাড়ি ফিরতে চাইলেও তাদের সঙ্গীরা বাড়ির একটি গুরুত্ব জায়গায় তাদের নিয়ে গেল। জায়গাটা এক বিচিত্র রুচির পরিচায়ক। একটা যেন মূর্তির বাগান। পাখাওয়ালা ঘোড়া, হাতি, মানুষ, পরী, আরো কত কি। আশ্চর্য না হয়ে পারাই যায় না। মূর্তির বাগানটি সমুদ্রের দিকে মুখ করা। মূর্তিগুলো ভাঙাচোরা, আগাছার মধ্যে ও মাথা তুলে দাঁড়িয়ে আছে। সমুদ্রের কুয়াশায় চাঁদের আলোয় ছায়া ছায়া ভেসে আসছে সমুদ্রের গর্জন। মায়াময় পরিবেশ। এই মৃত পুরীতে যেন কয়েকটা জীবন্ত প্রাণী জেগে আছে। এই সময় মনে হলো যেন মূর্তিগুলোর চারিদিকে ছায়া ছায়া কতগুলো অস্পষ্ট মূর্তি ঘুরে বেড়াচ্ছে। আগাছাগুলো কাঁপছে না, পায়ের শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু যেন শেষ পর্যন্ত মনে হলো সেই ছায়ার শরীরগুলো ভেসে বেড়াচ্ছে। তারা এবার বুঝতে পারল গা ছমছম করা ভয় তাদের ধীরে ধীরে গ্রাস করে নিতে চাইছে। ঠিক এই সময় আরও একটা অদ্ভুত ঘটনা চারটি মানুষের কাল ঘাম ছড়িয়ে দিল।
হঠাৎ একটা পাথরের মূর্তি থরথর কাঁপতে কাঁপতে সাঁই সাঁই করে হাওয়া কাটাতে কাটাতে আকাশে উঠে মিলিয়ে গেল। আর এখানে দাঁড়িয়ে থাকা তারা নিরাপদ মনে করল না। অদ্ভুত একটা ভুতুড়ে কাণ্ড, খেই হারিয়ে ফেলেছে তারা। এই সময় অপ্রত্যাশিত চিহি চিহি শব্দে তারা চমকে উঠল। দেখল পাথরের ঘোড়াটা চক্কর মেরে শূন্যে উঠে গেছে। তারপর বিল্ডিংটা মাথায় ঘুরপাক খাচ্ছে। এদিকে আগন্তুকদের সমস্ত সাহস নিঃশেষ হয়ে গিয়েছিল। তারা দ্রুত প্রাচীরের ফাঁক গলে দৌড়ে বেরিয়ে এলো। হাঁফাতে হাঁফাতে ভূতনাথই প্রথম কথা বলল। একটা জগতের মধ্যে অন্য একটা জগৎ কিভাবে যে আত্মগোপন করে থাকে সহজে বোঝা যায় না। এবার বোধহয় অবাক হবার পালা শুরু হলো। ঘামাতে ঘামাতে নবীন বলল,